পঙ্কজ দ্য ফিয়ারলেস ভয়েসে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী দত্ত। বারুইপুর কাণ্ড, প্রায় 4-5 দিনের মধ্যে 4-4টে মানুষ হারিয়ে গেল। হ্যাঁ, দুষ্কৃতকারী, লিঞ্চিং, এনকাউন্টার এবং নাবালিকা সব মিলিয়ে অভাবনীয়। দেখো, এই যে বারুইপুর, সেখানে একটা পুলিশ জেলা আছে। পুলিশ জেলা তখনই হয় যখন সেই জায়গাটার ল অ্যান্ড অর্ডারের উপর ফোকাস ফেলা হয়। আগের সরকারের আমলেই কিন্তু পুলিশ জেলা করা হয়েছিল এবং বারুইপুর নিয়ে কিন্তু আগের সরকারের আমলে অনেক অনেক প্রশ্ন সাধারণ মানুষের ছিল যে ল অ্যান্ড অর্ডারটা সেখানে কোনো দিনই ঠিক ছিল না এবং পুলিশি ব্যবস্থা ঠিক মতন হতো না। অনেক জায়গায় হতো না পশ্চিমবঙ্গের, এবং ভাঙড়ের মতন জায়গায় সেখানে ক্যালকাটা পুলিশের আন্ডারে আনা হয়েছিল। কিন্তু বারুইপুর দেখিয়ে দিল যে জমানা বদল হলেও ভেতরে ভেতরে কতখানি ফোপড়া না হলে এরকম কাণ্ড পর পর, এবং যেখানে মুখ্যমন্ত্রী 1 সপ্তাহে 2বার ভিজিট করলেন, তারপরেও এই কাণ্ড হলো, এত কিছু হলো। তো যাই হোক, এনকাউন্টার যে শব্দটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে খুব একটা পরিচিত না, সেটার সঙ্গে পরিচিত হলো মানুষ। সে এনকাউন্টার নিয়ে যেমন সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে, তেমনি পুলিশের যারা দীর্ঘদিন কাজ করে এসেছেন তাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে। তো বারুইপুর কাণ্ডে আমরা বর্তমান মুখ্যমন্ত্রীকে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়েও কথা বলতে শুনেছি। তো এই ক্যাপিটাল পানিশমেন্ট, এনকাউন্টার, ফাঁসি, এগুলো নিয়ে প্রায় 1.25 বছর আগে পৃথিবী ছেড়েছেন, অথচ পুলিশে অনেক দিন কাজ করে গেছেন সেই অবসরপ্রাপ্ত প্রাক্তন আইজি কি বলেছেন একটু শুনি। পরে জানা যায় গোটা সমাজে তারাই, যারা সবচেয়ে বেশি অন্ধকারে রয়েছে, তারাই নিজেদের দায় এবং নিজেদের সৎ প্রমাণ করতে একটা লোককে ফাঁসির মঞ্চে বা গিলোটিনে চড়ানোর চেষ্টা করেছিল। আপনার কোথাও মনে হয় এই 7 তাড়াতাড়ি কোনো মানুষকে দোষী সাব্যস্ত করে 7 তাড়াতাড়ি সাজা দেওয়ার মধ্যে সেই রকম মনোভাব রয়েছে? মনোভাব না, এটা একটা অপরাধমূলক মনস্তত্ত্ব। এটা কখনো হয় না। আপনি একটা লোক, সে ধর্ষণ করেছে কি মার্ডার করেছে, আপনাকে প্রমাণ করতে হবে। আমরা যেটা ইংলিশে বলি বিয়ন্ড অ্যান আয়োটা অফ ট্রুথ। বিয়ন্ড অ্যান আয়োটা অফ ট্রুথ মানে হচ্ছে কি, এক বিন্দু সন্দেহ থাকবে না। সেই সন্দেহ থাকলে আপনি তাকে পানিশমেন্ট দিতে পারবেন না। সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে অপরাধী, তবেই একমাত্র আপনি তাকে পানিশমেন্ট অ্যাওয়ার্ড করতে পারেন, ফাঁসি হোক বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক। তাছাড়া আপনি পারেন না। কারণ পানিশমেন্টটা হচ্ছে, মনে রাখবেন, ভুলে যাবেন না কখনো, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই যে আমি কথা বলছি, এই যে আমার যে দেহ, আমার যে স্ট্রাকচারটা, এটা গিফট অফ গড, এটা ডিভাইন ইন নেচার। এটা আমরা তৈরি করতে পারি না। পৃথিবীর আলো বাতাস কেড়ে নেওয়ার অধিকার আপনাকে তখনই কনস্টিটিউশন দেবে, আইন দেবে, যখন সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে যে আপনি আর একজনের আলো বাতাস একইভাবে কেড়ে নিয়েছেন, তখন তার আগে না। নতুন সরকার 4 মের পর 9 মে আমরা নতুন সরকার দেখছি। 2 মাস কয়েকদিন মাত্র হয়েছে। তার মধ্যে যেমন পুরনো সরকারে যারা ছিলেন তারা যেমন পুরনো বিরোধী দল হিসেবে একেবারে চুরমার অবস্থা আমরা দেখছি, যাদের শক্তপোক্ত বিরোধী হিসেবে থাকার কথা ছিল, 80টা সিট নিয়ে এসে তারা কিন্তু চুরমার হয়ে যাচ্ছে আমরা যেমন দেখছি। তেমনি নতুন সরকার, অনেকেই বলছেন যে আমরা সেই পুরনো মুখগুলোকে আর দেখতে চাইবো না বলেই একটা নতুন সরকারকে জনগণ নিয়ে এসছে, এবং সেই স্পন্টেনিয়াস ভোটে আমরা নতুন মুখ দেখব। এবং আমরা ভোটের সময়ও তো নতুন নতুন অনেক মানুষকে ভোট দিয়ে এবারে নিয়ে এসেছি, এমএলএ হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও অনেকে বলছেন যে আমরা চেয়েছিলাম যে তৃণমূল চলে যাক, নতুন একটা সরকার আসুক, নতুন দল তারা গঠন করুক সরকারটা। কিন্তু আমাদের মনে হচ্ছে যে ভালো তৃণমূলই যেন আবার নতুন সরকারে ফিরে আসছে। এই যে রাজ্যসভায় যারা জয়েন করলেন 3 জন,
তাদের মধ্যে যে ব্যাপারটা সাধারণ জনমানুষে এবং বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে একটা অসন্তোষ দেখা যাচ্ছে, সেটা কিন্তু অন্যায় না। অর্থাৎ যে মানুষগুলোকে এখন নানান যুক্তি দিয়ে বলা হচ্ছে যে এরা বিদগ্ধ, এরা খুব ভালো, সেই মানুষগুলো রাজ্যসভায় যারা যাচ্ছেন 3 জন, তাদের সম্পর্কে পুরনো যে রাজ্য সভাপতি ছিলেন বিজেপির, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি মার্চ মাসে ভোটের ক্যাম্পেনের সময় কি বলেছেন, নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলেছেন। এবং আর 2 জন যিনি আছেন, তারা কিভাবে তাদের আলাদা করা যাবে যে তৃণমূল সরকারে যখন অন্যায়টা উপচে বেরিয়ে আসছিল, সেটা নানান রকম দুর্নীতি হোক, আরজিকর কাণ্ড হোক, তাদের ভূমিকা মারাত্মক কিছু ছিল যে অ্যান্টি তৃণমূল। হ্যাঁ, শুভেন্দু শেখর বাবু মুভমেন্টের সময় মৃদু প্রতিবাদ করেছিলেন, কিন্তু মনে রাখতে হবে যে তিনি প্রতিবাদ করে ওই জহর সরকারের মতন কিন্তু আনটাইমলি তার রাজ্যসভার পদের মোহটা ত্যাগ করতে পারেননি। তার রাজ্যসভার পদের মোহটা তিনি কিন্তু ত্যাগ করতে পারেননি বলেই নিরবচ্ছিন্নভাবে সেটা বজায় রেখেছিলেন। এই কয়েকদিন আগে ত্যাগ করেছেন এবং ত্যাগ করার পরে কয়েকদিনের মধ্যে জয়েন করে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যসভায় আবার চলে গেলেন। তাহলে আর সুস্মিতা দেবকে আমরা কংগ্রেস থেকে যখন উনি বুঝলেন যে আসামে উনি হেরে গেলেন 2019-এ, তখন উনি জায়গা খুঁজে আবার তৃণমূলে এলেন এবং ত্রিপুরাতে হোক যেখানে হোক উনি তৃণমূলেরকে প্রতিষ্ঠা করার জন্য অনেক পরিশ্রম করেছেন, দেখেছি আমরা। কিন্তু যে অন্যায়গুলো হয়েছিল তখন কি একবারও কোথাও একবার প্রতিবাদ করতে দেখেছিলাম? বা ওই আবারও বললাম যে এত কিছু দেখে কি তাদের মনে হয়েছিল যে না আর থাকা যাচ্ছে না? তারা নিরবচ্ছিন্নভাবে কিন্তু ওই দলটাতে ছিলেন, পাওয়ারের লোভে ছিলেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। সুতরাং যে বর্তমান রাজ্য সভাপতি এবং রাজ্যসভার মেম্বার বিজেপি, তাদের জয়েনিং করিয়ে কিছুটা হুইপ জারির মতোই বললেন যে এনাদের সম্পর্কে দলত্যাগী, পদত্যাগী এসব কিছু বলা যাবে না, এরা টেন্টেড না, এরা বিদগ্ধ। সেখানে কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যে এটা একটা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং 4 ঘন্টায় হওয়া যাবে না, 4 তারিখ দুপুর 12টার পর বিজেপি হওয়া যাবে না, এই যে বার্তাগুলো ওনারা দিয়েছিলেন, একটা ফাঁক রেখেছিলেন। তখনই আমাদের একটু, যারা আমরা খুব মাইনিউটলি শুনি কথাগুলো, মনে হয়েছিল যে ওনারা যখন বলছিলেন হওয়া যাবে না, এখনই কথাটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন। এই এখনইটা কদিন, ক মাস, ক ঘন্টা, ক বছর, সেটার মধ্যেই ফাঁক থেকে গেছিল। এবং এখন সেই পুরনো যে রাজ্য সভাপতি দিলীপ বাবু, এখন যিনি পঞ্চায়েতের মন্ত্রী, তিনি আবার বলছেন যে একটু থিতিয়ে গেলে তারপর ব্যাপারটা হলে ভালো হতো। কিন্তু সবার সেই একটাই সেই শিশুসুলভ প্রশ্ন, বিজেপিতে কি লোক কম পড়িয়াছে? তাহলে তারা কি রাজ্যসভায় গেলে বিজেপিকে কি ওই বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে যে বিল পাস করা আছে তারা কি নিজের দলকেই তারা ভোট দিতেন না? তারা কি সত্যিই ভোট দিতেন না? তাহলে বিজেপি নিজের মধ্যে থেকে কেন মানুষ খুঁজে পেল না? কেন ওই রকম একটা দল যাদের উপচে পড়ছে দুর্নীতি, অন্যায় এবং ভোট পরবর্তী সন্ত্রাসের অত্যাচার, খুন, তারপরেও তাদের মধ্যে থেকেই বাঁচতে হলো? আসলে যে প্রশ্নগুলোই করি না কেন, একটা কথা আমার মনে হচ্ছে যে সুস্মিতা দেব, তার লেগাসি এবং সুখেন্দু শেখর রায়ের লেগাসি, এই দুজনের কিন্তু কংগ্রেসের একটা প্রাচীন লেগাসি আছে, পুরনো। সেই পুরনো লেগাসিটার থেকে তাদেরকে তৃণমূল হয়ে বিজেপিতে আসার যে একটা রাস্তা, সেইটাই কি একটা অন্য রকমের রাজনৈতিক সমীকরণ, একটা ইন্ডিয়া ব্লক, রাহুল গান্ধী, তাদেরকে জব্দ করার একটা ব্যাপার ঘটছে। শুধুই তো এই যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া তৃণমূল না, তার সঙ্গে ইন্ডিয়া ব্লক এবং রাহুল গান্ধী, কংগ্রেস, আরেকটা জাতীয় দল, তাদের ভেতরে দল ভাঙানো
এবং আসামেও আমরা জানি যে ওখানেও একটা ওই কংগ্রেসের লেগাসি ভাঙানোর যে আনন্দ, মারি ওরি পারি যে কৌশলে, সেইটারও একটা এক্সট্রা কোনো মাইলেজ সমীকরণ আছে কি? শুধুই কতগুলো বিল পাস করাতে হলে তো নিজেদের দলের যে কোনো লোককে, অনেক কম্পিটেন্ট লোক ছিল তাদের পাঠালেও হতো। এবং আরেকটা কথা, একজন আবার বলছিলেন যে মাত্র তো 3 বছর আর তাদের টেনিওর ছিল। তো আমি রাষ্ট্রবিজ্ঞান খুব একটা অভিজ্ঞ নই, সাধারণ মানুষ। এই যে এনারা নতুন করে নতুন দলে জয়েন করলেন, তারপরে তাদের টেনিওরটা কি শুধুই 3 বছর? তারা তো আবার 6 বছরের জন্য নবীকরণ করে নিলেন। তাহলে এই ধরনের, সুস্মিতা দেব নিজে বলেছেন না যে আমাকে সুবিধাবাদী বলতে পারেন, যা কিছু বলতে পারেন, কিন্তু আমি কিন্তু চোর অপবাদ দিতে পারবেন না, বেঈমানও বলতে পারেন। তাহলে চোর নাই বা হলাম, একটা ছাতা যারা দুর্নীতিগ্রস্ত, যাদের গায়ে নানান রকম খারাপ জিনিসের লেবেল আটকে আছে, সেখানে তারা শেষ দিন পর্যন্ত ছিলেন, 4 তারিখ অবধি অপেক্ষা করেছেন, তারপরে দেখেছেন যে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তারপরে আরেকটা দলে তাদের সমস্ত ইডিওলজি, সমস্ত কিছু ত্যাগ করে যখন এই রকম নিজেরাই বলছেন সুবিধাবাদী, এলেন এবং কি না কি বলেছেন বিজেপি দলকে, সুখেন্দু শেখর বাবু, সে তাদেরকে যখন নিলেন, আমরা যারা সাধারণ মানুষ তাদের মনে একটা কিন্তু এফেক্ট হচ্ছে। এবং নিচুতলার মানুষের বেলায়, আপনারা নিচুতলার কর্মীদের বেলায় সমস্ত রেস্ট্রিকশান, আর উঁচুতলায় যারা মাখন খাবে, ক্রিম খাবে। কারণ রাজ্যসভায় আমরা দেখতাম নামি দামি মানুষজন যেতেন, যাদের একটা অন্য স্ফিয়ারে যাদের একটা সে আছে, একটা কৃতিত্ব আছে। কিন্তু এখন তো যারা ভোটে জিতে যেতে পারেন না, সেই রকম ধান্দাবাজ মানুষজনরাই এখন রাজ্যসভায় চলে যাচ্ছেন। তাদেরকে নেওয়ার কি মানে? তো যাই হোক, যে মানুষটি চলে গেছেন তার একটা রাজনৈতিক বিশ্লেষণ তো ছিল, এই সমস্ত দেখে যাননি, কিছুটা দেখেছেন কিছুটা দেখেননি, তার পুরনো কথা ধার করেই আজকের প্রতিবেদন শেষ করলাম। ধন্যবাদ। ওখানে সেই একই কথা নিন্দুকরা বলে যে সংখ্যা ইজ এ ফ্যাক্টর। 29 বলে একটা নাকি নাম্বার আছে, জানি না 29 নাম্বারটা কোথা থেকে কি এলো, সবাই জানে, আমি জানি না। 29 নাম্বারটা একটা কিন্তু বিরাট ব্যাপার হয়ে গেছে। 29ই ধাক্কা খাচ্ছে সবাই, কেন্দ্রীয় শাসক দলও ধাক্কা খাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভাও ধাক্কা খাচ্ছে 29-এ গেরোতে কি আছে একমাত্র তারাই বলতে পারবে। আমি ক্ষুদ্র মানুষ, আমার আর এতদূর বুদ্ধি যায়। আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিন, কাউন্টার প্রশ্ন আমি আপনাকে করছি, যে সেটা হচ্ছে অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এই 3 জনের যে অ্যান্টি শাসক যে টাইরেড, সেটা কি মেকি না জেনুইন? আগে এটা আমাকে বলুন। ইফ ইট ইজ জেনুইন, তাহলে তাদের সেই সেন্টিমেন্টটাকে দিল্লি কি সম্মান দিয়েছে? মহাভারতের যুদ্ধটা আমাদের হয়েছিল ওই হস্তিনাপুরে, কুরুক্ষেত্রে, হরিয়ানার কাছে, 4000 বছর আগে। সেই সময় থেকে একটা কথা চালু আছে, রণে আর প্রেমে কোনো নীতি নেই, ছলে বলে কৌশলে যেভাবে পারো শত্রু নিধন করো। এবার আপনি আমাকে বলুন যে দ্রোণাচার্য, তিনি সবার শিক্ষক, অর্জুন, দুঃশাসন, দুর্যোধন, ভীম সবার শিক্ষক, তিনি অবদ্ধ, তাকে মারা যায় না। তিনি হাতের থেকে অস্ত্র না ফেলে দিলে তাকে মারা যায় না। অর্জুনও পারবে না, কৃষ্ণও পারবে না। কৃষ্ণ জানতেন যে ওকে মারতে গেলে কূটকৌশলের আশ্রয় নিতে হবে। ওখানে ওনার ছেলের নাম হচ্ছে অশ্বত্থামা। এবার দ্রোণাচার্যের কাছে গিয়ে তারস্বরে বলছে, অশ্বত্থামা হত, আস্তে আস্তে বলছি, খুব আস্তে, ইতি গজ, মানে অশ্বত্থামা নামের একটা হাতি মারা গেছে। আর দ্রোণাচার্যের কান অবধি পৌঁছলো, অশ্বত্থামা হত। দ্রোণাচার্য নিস্তেজ, দেনান্দার দ্রোণাচার্যকে মেরে ফেলে দেওয়া হলো। সো দেয়ার ইজ নো পলিসি ইন রন অ্যান্ড প্রেম সিন্স দ্য ডেজ অফ মহাভারত। আজকের এটাও তো একটা মহাভারতের যুদ্ধ, এখানেও কোনো নীতি নেই। এখানে মারি ওরি পারি যে কৌশলে, ওরি মানে শত্রু, মারি ওরি পারি যে কৌশলে। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো, তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।